হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা আঁকবো শাপলা ফুল। তোমরা শাপলা ফুল চেনো তো? হ্যাঁ আপু। জি আপু। শাপলা ফুলের একটা বিশেষত্ব আছে, কি বলো তো? আমাদের জাতীয় ফুল। হ্যাঁ, শাপলা ফুল আমাদের বাংলাদেশের জাতীয় ফুল। বাংলাদেশের জাতীয় ফুল শাপলাটা কি রঙের? সাদা রঙের। হ্যাঁ, সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। তবে শাপলা কিন্তু অন্য রঙেরও হয়, লাল হয়, গোলাপি হয়, তাই না? জি আপু। নীলও হয়। হ্যাঁ, আজকে আমরা লাল শাপলা বা গোলাপি শাপলা আঁকবো। কেমন? ঠিক আছে শুরুতে আপু। আমরা এঁকে নিব শাপলাটা। আমরা শুরুতে একটু হালকা করে এঁকে নিব, যেহেতু আমরা এটা ওয়াটার কালার করব, এই কারণে আমরা একটু হালকা করে এঁকে নিব। মানে গাইডলাইনস। হ্যাঁ, গাইডলাইনস একটু দিয়ে নিব। এই পাপড়িটা আমরা ডাবল লেয়ার দিয়ে দিচ্ছি। শাপলার পাপড়ির পেছন দিকে কিন্তু সবুজ থাকে, তাই না? একদম ফুলটার নিচের দিকে একটা কিন্তু পাতার লেয়ার থাকে, সেটা আমরা দিয়ে দিচ্ছি। আর এই জায়গাগুলোতে আমরা বৃতি দিয়ে নিব। হলুদ কালারের যে ভেতরে কলির অংশ থাকে সেটা, সেই জায়গাটা আমরা খালি রেখে দিচ্ছি। এই তো আমাদের শাপলা আঁকা হয়ে গেল। আমরা এখান থেকে শাপলার ডাল দিয়ে নিব। এই জায়গাটাতে আমরা শাপলা কি দিলাম? পাতা দিয়ে নিলাম। আমরা এবারে রঙে চলে যাব। শাপলা রং করার জন্য আমাদের লাগবে লাল, সাদা, সবুজের বিভিন্ন গ্রেড, নীল এবং কালো। আমরা এবারে রঙে চলে যাই। আমরা শুরুতে লাল রংটা পাতলা করে নিয়ে নিব। পাতলা করে লাল রংটা নিয়ে আমরা নিচের দিক থেকে এটা দিয়ে নিব, ভিতরের অংশগুলো। কেমন? নিচের দিকে গাঢ় রং হয় না, আবার একটার পেছনে আরেকটা থাকলেও কিন্তু গাঢ় হয়, সেই গাঢ় অংশগুলো আমরা দিয়ে দিচ্ছি। আপু, শাপলা তো সাদা রঙের হয়, তাই না? হ্যাঁ, সাদাও হয়, গোলাপিও হয়, লালও হয়। সাদা শাপলা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল। কিন্তু আমরা আঁকছি গোলাপিটা। আমরা আঁকছি গোলাপিটা। আমরা সাদাটাও আঁকতে পারি এই একই ভাবে। তখন আমাদের খুব হালকা করে অ্যাশ কালারটা নিয়ে নিতে হবে। কেমন? আপু, তুমি কি জানো শাপলাকে আমাদের জাতীয় ফুল কেন করা হয়? বলো তো কেন করা হয়? যেহেতু সাদা শাপলা আমাদের জাতীয় ফুল, সেজন্য সাদা শাপলাটাই। শাপলা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। শাপলা সাদা রং এবং পাপড়িগুলো দেশের জনগণকে সর্বদা একসঙ্গে রাখে। আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশে আনাচে কানাচে হাওর বাওর, নদী নালা, খাল বিল এবং আরও অনেক পুকুর আছে। শাপলা যেহেতু জলজ ফুল, সেহেতু শাপলা আমাদের বাঙালির মানুষের কাছে অনেক সান্নিধ্যে এসেছে। অন্য কোনো ফুল এতটা সান্নিধ্যে আসতে পারেনি, তাই শাপলাকে আমাদের জাতীয় ফুল করা হয়। ভেরি গুড, তুমি তো অনেক কিছু জানো শাপলা সম্পর্কে। এই দেখো, এই সাদা অংশটাতে আমরা জাস্ট তুলিটাকে ধুয়ে নিলাম। ধুয়ে তুলির মধ্যে আমাদের কিছুটা পানি থাকবে। এই পানিটা দিয়ে আমরা এই সাদা অংশটাকে, দেখো, দেখেছো, আরেকটা কিন্তু লাইট কালার হয়ে গেল। হলো? হ্যাঁ, অনেক সুন্দর। দেখেছো গোলাপিটা কি সুন্দর মিশে যাচ্ছে? জি আপু। আপু, তুমি কি পানিটা আঁকবা? হ্যাঁ, আমি নিচে পাতা দিব, তারপর যদি আমার মনে হয় খালি জায়গায় পানি দেওয়ার, তখন দিব। এই দেখো, একটা শেড হয়ে গেল না? জি আপু। এটা একটু শুকানোর জন্য আমরা সময় দিব, এরপরে আমরা আবার কালার করব। এবারে আমরা একটু সবুজ রং নিয়ে নিব, হালকা সবুজ। এই রংটাই আমরা পাতায় দিয়ে নিব। বাহ আপু, অনেক সুন্দর হচ্ছে।
তাকবীর, তুমি কি জানো শাপলার বৈজ্ঞানিক নাম কি? হ্যাঁ জানি তো। কি নামটা ভুলে গেছি। শাপলার বৈজ্ঞানিক নাম হলো নিম্ফিয়া নাউসাল আর শাপলাকে ইংরেজিতে কি বলে? ওয়াটার লিলি। ওয়াটার লিলি। এবারে আমরা সবুজটা একটু একটু গাঢ় করে এই যে নিচের যে অংশটা, এই অংশটাই দিয়ে দিব। এবারে আমাদের শাপলাটা একটু শুকিয়ে গেছে, এবারে আমরা লালটাকে আবার আরেকটু গাঢ় করে নিব। অবশ্যই আমরা যেহেতু ওয়াটার কালার করছি, আমাদের পানির পরিমাণটা বেশি থাকবে, তাই না? হ্যাঁ আপু। আমরা ভেতরের অংশগুলো আগে একটু গাঢ় কালার করে নিচ্ছি। এটা শুকাতে শুকাতে আমরা একটু পানির কালারটা করে ফেলি, কেমন? ঠিক আছে আপু। কাগজটা যদি ভেজা থাকে তাহলে কিন্তু খুব সাবধানে পানির কালারটা করতে হবে, না হলে কিন্তু একটার সাথে আরেকটা রং মিশিয়ে রংগুলো নোংরা হয়ে যাবে। আর শাপলাটাও সুন্দর লাগবে না। হ্যাঁ, এবারে আমরা পানি নিয়ে নিলাম। পানি নিয়ে এইভাবে হালকা শেড। হালকা শেড দিয়ে দিচ্ছি। আপু, তোমার শাপলার আঁকাকে দেখে মনে হচ্ছে যে কোনো বই থেকে প্রিন্ট করা হয়েছে এখানে। তাই? হ্যাঁ। এবারে আমরা লালটাকে আরো গাঢ় করে নিব। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কি করছি, এখানে আমরা সামান্য একটু নীলও মেশাতে পারি লালের সাথে। তখন কি হবে লালটা বলো তো? একটু লালচে বেগুনি টাইপের একটা রং হবে। এইভাবে করে নিচের অংশগুলো আমরা একইভাবে রং করে নিতে পারি। এবারে আমাদের সামান্য একটু হলুদ রংটা নিতে হবে। হলুদ রংটা নিয়ে ভেতরে যে কলির অংশটা ফুটে আছে, একদম ফুটন্ত শাপলার ভেতরে কিন্তু একটু কলির অংশ থাকে, সেই অংশটা আমরা বুঝিয়ে দিব। এবারে আমরা পাতাটার মধ্যে আরেকটু শেড দিব। এবারে এই যে পাপড়ির নিচে যে একটা সবুজ অংশ, সেটা আমরা দিয়ে নিচ্ছি। এবারে আমরা গাঢ় করে আরেকটু লাল নিয়ে নিব। আমরা একটু ডিটেল করে নিচ্ছি। সব শেষে আমরা একটু সাদা নিয়ে নিব। সাদা নিয়ে যেই জায়গাগুলোতে আমাদের হাইলাইট দিতে ইচ্ছে হবে, সেই জায়গাগুলোতে আমরা একটু হাইলাইট দিয়ে দিব। এই তো আমাদের শাপলা আঁকা শেষ। ওয়াও আপু, অনেক সুন্দর হয়েছে। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের শাপলা আঁকা। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা, দেখে নিলে খুব সহজে ওয়াটার কালার দিয়ে আমরা কি করে শাপলা এঁকে নিলাম। ছোট্ট বন্ধুরা, আর্ট এন্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানে আজকে আমরা তৈরি করব টিস্যু হোল্ডার দিয়ে ব্যাং। আজকে আমরা টিস্যু হোল্ডার দিয়ে ব্যাং তৈরি করব। এই ধরনের টিস্যু হোল্ডারগুলো আমরা ফেলে দেই না? এখন থেকে এই ধরনের টিস্যু হোল্ডার আমরা আর ফেলবো না। এই টিস্যু হোল্ডারটাকে আমরা শুরুতে এই ধরনের সবুজ আমরা কালার করে নিব। এরপরে আমরা সবুজ পেপার নিয়ে নিব। সবুজ পেপার নিয়ে
আমরা ছোট ছোট গোল দুইটা সাদা কেটে নিব। এই সাদাগুলোকে আমরা সবুজের ওপরে বসিয়ে নিব। এইভাবে সবুজটাকে আমরা ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেয়ার পরে একটা সাদা বসিয়ে এইটার বরাবর একটু বাড়তি রেখে কেটে নিব। এই তো এরকম আমাদের দুটো সবুজ হয়ে গেল। এবারে আমরা সাদার মাঝে সবুজটাকে সেট করে নিব। এবারে এই সাদার মাঝে আমরা দুটো গুগলি আইস লাগিয়ে দেব। একটু বড় সাইজের যে গুগলি আইসগুলো পাওয়া যায়, এই গুগলি আইসগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এই ধরনের গুগলি আইস আটকে দেখো, চোখগুলো কত বড়, বিশাল আকৃতির মনে হচ্ছে, তাই না? জি আপু। এবারে আমরা এই ধরনের কাগজের সাহায্যে ব্যাঙের হাত বা পা যেটাই বলো না কেন সেটা আমরা কেটে নিব। আমরা এটাকে 4 ভাঁজ করে নিব, তাহলে 4টা হাত পা একত্রে হয়ে যাবে কাটা। এভাবে 4 ভাঁজ করে নিয়ে আমরা যেরকম ড্রয়িং করতে চাই সেরকম ড্রয়িং করে নিব। এবারে আমরা 4টা একত্রে কেটে নিচ্ছি। এই কিন্তু 4টা কাটা হয়ে গেল। দেখো একত্রে আমাদের 4টা হয়ে গেল কাটা। এবারে আমরা ঠোঁটের অংশের জন্য একটু ড্রয়িং করে নিব। এরকম করে একটু হাসি মুখ যেটা এরকম একটু কেটে নিব। এবারে একটা লাল কাগজ আমরা নিয়ে নিব। এটার জন্য আমরা একটা জিহ্বা তৈরি করে নিব। এই জায়গা থেকে জিহ্বাটা বেরোবে, জিহ্বাটা থাকবে এরকম গোলাকৃতির। আপু, এই তুমি যে ব্যাঙ বানাচ্ছ, ব্যাঙটাকে দেখে আমার একটা ছড়ার কথা মনে পড়েছে। হ্যাঁ, আমরা শুনি। ইতল বিতল ছড়ার নাম। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। বাহ, কি দারুণ! এই যে দেখো, এই জায়গা থেকে আমরা এটাকে একটু ফোল্ড করে আটকে দিব, তখন মনে হবে জিহ্বাটা বের করে আছে ব্যাঙটা। এবারে ঠিক এই জায়গাটাতে আমরা কি সেট করব? ঠোঁটটা সেট করে নিব। ঠিক এই জায়গাটাতে আমরা ঠোঁটটা সেট করে নিব। এই আপু, আমি ব্যাঙদের দেখেছি যে এই পাতাগুলাতে শাপলা হয়, ওই পাতাগুলোতে ব্যাঙরা লাফিয়ে লাফিয়ে যায়। আচ্ছা, এরপরে এরকম পাঞ্চিং মেশিন দিয়ে আমরা কালো, সাদা বিভিন্ন রং কেটে নিব। এই যে কালো দুটো আমরা নিয়ে নিব নাকের জন্য। আপু, তোমার ব্যাঙ বানানো দেখে আমার একটা গান মনে পড়ে গেল। আমরা শুনবো। এটা বর্ষাকালে। টুপ 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 বৃষ্টি পড়ে কান পেতে শোন, থাকবে সবাই চুপ, ঘ্যাঙরে 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 ঘ্যাং, ব্যাঙগুলো সব ডাকে, ছাতা মাথায় ব্যাঙ মায়েতা, বাচ্চা খোঁজে পাকে, ছাতা মাথায় ব্যাঙ মায়েতা, বাচ্চা খোঁজে পাকে, টুপ 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 বৃষ্টি পড়ে কান পেতে শোন, থাকবে সবাই চুপ। বাহ, কি দারুণ হয়েছে না? হ্যাঁ। এবারে ওপরের দুটো হাত আমরা সেট করে দিব এইভাবে। আমার যদি মনে হয় যে নিচেরটা ঠিক আছে, ওপরেরটা চাইলে আমরা আর একটু ছোট করে কেটে দিতে পারি। এই পাশ থেকে বাকি দুটো আমরা দিয়ে নিব। ওয়াও আপু, দেখতে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে ব্যাঙটা। হ্যাঁ, সত্যি। এই যে দেখো, এবারে এই যে চোখ দুটো, এই দুটো চোখ আমাদের এই জায়গায় সেট করতে হবে। এই চোখটা সেট করার জন্য আমাদের এখানে একটা ফিতার মতো দিয়ে নিতে হবে, যেটার ওপরে আমরা চোখটা সেট করব। এরকম ফিতার মতো একটা অংশ আমরা দিয়ে নিব, অথবা আমরা মাথার অংশটা আটকেও দিতে পারি।
এবারে জাস্ট এই জায়গায় আমরা চোখ দুটো সেট করে দিব। এই জায়গাটা আমরা একটু কেটে দিলাম, একটু কেটে এই জায়গায় চোখটা ঢুকিয়ে দিব। আপু তুমি কি জানো আমি ব্যাঙের মতো আওয়াজ করতে পারি? শোনো, বাবা বাবা বাহ। বাবা। এবারে আমরা একটু সাদা ডট গুলো আছে, এই সাদা ডট একটা দুইটা কোথাও একটু আটকে দিব। এই তো আমাদের ব্যাঙ তৈরি হয়ে গেল। ওয়াও আপু অনেক সুন্দর হয়েছে। চলো তবে আমাদের বন্ধুদের দেখে আসি কেমন হলো আমাদের ব্যাঙ তৈরি। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে টিস্যু হোল্ডার দিয়ে আমরা কি করে ব্যাঙ তৈরি করে নিলাম। তোমরা যদি চাও এখান থেকে সুতা ঝুলিয়ে তোমরা এই ব্যাঙটিকে ঝুলিয়ে রাখতে পারবে। বন্ধুরা আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পাইওনিয়রে আজকে আমরা জেনে নিব জনপ্রিয় ভাস্কর শিল্পী হামিদুর রহমানের শহীদ মিনার সম্পর্কে। আচ্ছা তোমরা কি শহীদ মিনার গেছো? শহীদ মিনার চেনো? জি আপু, আমি চিনি। ঢাকা মেডিকেলের পাশে এই শহীদ মিনারটি অবস্থিত। আমরা শহীদ মিনারে কেন যাই? 21 ফেব্রুয়ারিতে শহীদদের জন্য ফুল দিতে। হ্যাঁ, খালি পায়। খালি পায়। বাহ, তোমরা তো অনেক কিছু জানো। 21শে ফেব্রুয়ারি হচ্ছে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার জন্য কেবলমাত্র আমাদের দেশই যুদ্ধ করেছে। পৃথিবীর আর কোনো দেশ মাতৃভাষার জন্য এই ত্যাগ স্বীকার করেনি। আমাদের বাংলাদেশ ভাষার জন্য যুদ্ধ করেছে এবং এই ভাষা শহীদদের জন্য তাদের স্মরণ করে রাখার জন্য শহীদ মিনার তৈরি করা হয়েছে এবং প্রতি বছর 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহর থেকে জনমানুষ সকলেই কিন্তু এই ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে খালি পায়ে যায় ফুল নিয়ে, তাই না? জি আপু। তোমরা কি জানো এই শহীদ মিনার কে নির্মাণ করেছে বা এই শহীদ মিনারের স্থপতির নাম কি? জানি আপু, বলো। হামিদুর রহমান। শিল্পী ভাস্কর হামিদুর রহমান। হ্যাঁ, চলো তবে আমরা হামিদুর রহমানের শহীদ মিনার সম্পর্কে স্ক্রিনে দেখে আসি। ঠিক ঠিক আছে আছে আপু। আপু। কেন্দ্রীয় শহীদ মিনার বা জাতীয় শহীদ মিনার 1952 খ্রিস্টাব্দের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিকেল কলেজের বহিঃপ্রাঙ্গণে অবস্থিত। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে। শহীদ মিনারের শিল্পী ভাস্কর হামিদুর রহমান। হামিদুর রহমান এবং নভের আহমেদ একত্রে শহীদ মিনারের কাজ শুরু করলেও হামিদুর রহমানের নামেই শহীদ মিনারের নাম কমিশন হয়। প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল অতি দ্রুত এবং নিতান্ত অপরিকল্পিতভাবে। ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা 1952 খ্রিস্টাব্দের 23 ফেব্রুয়ারি বিকেলে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে। রাত্রির মধ্যে তা সম্পন্ন করে। শহীদ মিনারের খবর কাগজে পাঠানো হয় ওই দিন। শহীদ বীরের স্মৃতিতে এই শিরোনামে দৈনিক আজাদ পত্রিকায় ছাপা হয় শহীদ মিনারের খবর। মিনারটি তৈরি হয় মেডিকেলের ছাত্র হোস্টেলের ব্যারাক 12 নম্বর শেডের পূর্ব প্রান্তে। কোনাকুনিভাবে হোস্টেলের মধ্যবর্তী রাস্তার গা ঘেঁষে উদ্দেশ্য বাইরের রাস্তা থেকে যেন সহজেই চোখে পড়ে এবং যে কোনো শেড থেকে বেরিয়ে এসে ভেতরের লম্বা টানা রাস্তাতে দাঁড়ালেই চোখে পড়ে। শহীদ মিনারটি ছিল 10 ফুট উঁচু ও 6 ফুট চওড়া। মিনার তৈরির তদারকিতে ছিলেন জি.এস. শরফুদ্দিন। ইঞ্জিনিয়ার শরফুদ্দিন নামে পরিচিত। নকশা করেছিলেন বদরুল আলম, সাথে ছিলেন সাইদ হায়দার। তাদের সহযোগিতা করেন দুজন রাজমিস্ত্রি। মেডিকেল কলেজের সম্প্রসারণের জন্য জমিয়ে রাখা ইট, বালি এবং
পুরান ঢাকার পিয়ারু সর্দারের গুদাম থেকে সিমেন্ট আনা হয়। ভোর হবার পর এটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় মিনারটি। ওই দিনই অর্থাৎ 24 ফেব্রুয়ারি সকালে 22 ফেব্রুয়ারির শহীদ শফিউরের পিতা আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন। 26 ফেব্রুয়ারি সকাল 10টার দিকে শহীদ মিনার উদ্বোধন করেন আজাদ সম্পাদক আব্দুল কালাম শামসুদ্দিন। উদ্বোধনের দিন অর্থাৎ 26 ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী মেডিকেলের ছাত্র হোস্টেল ঘিরে ফেলে এবং প্রথম শহীদ মিনার ভেঙে ফেলে। এরপর ঢাকা কলেজেও একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। এটিও একসময় সরকারের নির্দেশে ভেঙে ফেলা হয়। 1954 সালে প্রথম শহীদ মিনারের একই স্থানে পুনরায় দ্বিতীয় আরেকটি শহীদ মিনার নির্মাণ করা হয়। এটি উদ্বোধন করেন নাট্যগুরু নুরুল মোমেন। অবশেষে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেবার পর 1957 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয়। এর নকশা করেছিলেন ভাস্কর হামিদুর রহমান, কিন্তু 1958-তে ফিল্ড মার্শাল আইয়ুব খান পাকিস্তানের সামরিক আইন জারির পর কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে লেফটেন্যান্ট জেনারেল আজম খানের আমলে এর নির্মাণ কাজ পুনরায় শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাহমুদুল হোসেনের নেতৃত্বে গঠিত একটি কমিটি এর নির্মাণ কাজের তত্ত্বাবধান করেন। মূল নকশা ছেঁটে কেটে দ্রুত নির্মাণ কাজ শেষ করা হয়। মূল নকশার ফোয়ারা ও নভেরা আহমেদের মুরাল ইত্যাদি বাদ পড়ে। 1963 খ্রিস্টাব্দের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন হয়। স্বাধীন বাংলাদেশে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এখনও গভীর শ্রদ্ধার সাথে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়। 1999 খ্রিস্টাব্দের 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রস্তাব উত্থাপন করা হয় এবং এতে 188টি দেশ সমর্থন জানালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। 2010 সালের 21 অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের 65তম অধিবেশনে এখন থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ। এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি সাধারণ পরিষদের 65তম অধিবেশনে উত্থাপন করে বাংলাদেশ। মে মাসে 113 সদস্য বিশিষ্ট জাতিসংঘের তথ্য বিষয়ক কমিটিতে প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাশ হয় এবং এরপর থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষিত হয়। একদিন শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে রেডিও, টেলিভিশন এবং সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। বাংলা একাডেমি ফেব্রুয়ারি মাস জুড়ে ঢাকায় 21শে বইমেলা নামে বইমেলার আয়োজন করে। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট এন্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটিএন বাংলার সাথেই থেকো। বাই বাই।